হ্যাঁ, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ আলোচনাটা খুব কঠিন এবং স্পর্শকাতর। রবীন্দ্রনাথ বিশ্বকবি বিধায় পৃথিবীর সব জায়গায় তার আলোচনা করা যাবে, কিন্তু যখন আমি বেঁধে দেব যে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ, তখন কিন্তু সেন্সিটিভ বিষয়। কারণ এই বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের কি, আজকের বাংলাদেশের সাথে বাংলার সাথে রবীন্দ্রনাথের অনেক সম্পর্ক আছে। বাংলার সাথে অবিভক্ত বাংলা, বাংলা ভাষা, কিন্তু বাংলাদেশ কোট আনকোট, বাংলাদেশ ও রবীন্দ্রনাথ এটা কিন্তু স্পর্শকাতর। আমরা এতটুকু লিঙ্ক করতে পারি, যেহেতু আমাদের এই দেশের জাতীয় সঙ্গীত এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেখান থেকে আমরা আবার একটু তাকে টাচ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই কবিতাটা যখন লেখা হয়েছে তখন এই দেশের নাম বাংলাদেশ ছিল, এবং উনি এই অবিভক্ত বাংলাকে রক্ষা করতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1905 সালে কেন? 1905 সালে ব্রিটিশরা এই বাংলাকে ভাগ করতে চেয়েছিল। কেন ভাগ করতে চেয়েছিল? আপনারা জানেন যে 1757 সালে ইংরেজরা বাংলাকে দখল করে এবং তারপরে ধীরে ধীরে মহীশূরের টিপু সুলতানের পতনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ তারা দখল করে নেয়। তার আগ পর্যন্ত, ব্রিটিশদের আগ পর্যন্ত কিন্তু ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না। যেমন আমরা আজকে বলি ভারতবর্ষ, ভারতবর্ষ বলে কোনো দেশ ছিল না। প্রত্যেকটা দেশ স্বাধীন ছিল। এই বাংলার সাথে দিল্লির বহু যুদ্ধ হয়েছে, আকবরের সাথে এখানকার যুদ্ধ হয়েছে, এটা স্বাধীন দেশ। তো এইভাবে ভারতবর্ষ কোনো দেশ ছিল না, একটা ভারতবর্ষ নামক দেশ বানিয়েছিল ব্রিটিশরা এসে জোরপূর্বক। তো সেই ব্রিটিশরা 150 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল মুসলমানদের হাত থেকে। 150 বছর ধরে একচেটিয়া এই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, এই ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে। এবং সেই সময় এই 150 বছর এই ভারতের বিভিন্ন জায়গার বর্ণ হিন্দু, যারা ব্রাহ্মণ হিন্দু, তারা সেদিন ইংরেজের গোলামি করেছিল, দাসত্ব করেছিল এবং তাদের অনুগত ছিল। এবং সেই কারণে ইংরেজরা তাদেরকে খুশি করার জন্য তাদের জমিদারি দিয়েছিল। এই জমিদারির মধ্য দিয়েই বর্ণ হিন্দুদের ভিতরে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে, বণিক শ্রেণী গড়ে ওঠে এবং তাদের হাতে অর্থবিত্ত আসে। তারা তাদের ছেলে মেয়েদেরকে বিলেতে পড়াশোনা করাতে পারে, তারা আধুনিক এবং আন্তর্জাতিক মানুষ হয়ে ওঠে। তো বেশ আরামেই ছিল তারা। কিন্তু 1757 সাল থেকে 1905 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে এই যে বাঙালি যে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ হিন্দুদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখে আজকে মানুষ হয়েছে, তাদেরও আজকে রাষ্ট্রের শাসক হওয়ার অভিলাষ জাগে। তখন তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার যে লড়াই করেছিল এই জনপদের ভূমিপুত্ররা, কৃষকরা আর অবহেলিত মুসলমান সংখ্যালঘু, তারা এই লড়াই চালিয়েছিল। এবং সেই লড়াইয়ের সাথে এই শিক্ষিত মধ্যবিত্ত হিন্দুরা তারা এই লড়াইয়ে অংশ নেয়। তখন ইংরেজরা একটু ঘাবড়িয়ে যায়, কারণ আমাদেরই অস্ত্র দিয়ে এবার আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। অর্থাৎ আধুনিক শিক্ষায় শিক্ষিত এই হিন্দুরা, বর্ণ হিন্দুরা এই লড়াই আসলে তাদের একটু ধকল বেশি হবে। তো তারই প্রেক্ষিতে আপনারা জানেন যে এই বাংলা ইংরেজরা ভাগ করতে চেয়েছিল। ভাগ করতে চেয়েছিল কেন? ইংরেজরা জানে যে আজকে যে বাংলার রাজধানী, ইংরেজরা যখন ক্ষমতা এসেছে তখন রাজধানী, বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ইংরেজরা এসেই কিন্তু এই কলকাতাতে রাজধানী করে, আর এই কলকাতায় তখন এই অভিজাতরা তাদের বাড়ি ঘর জমি কিনে তারা এখানে বসবাস করে। কিন্তু তার অধিকাংশ জমিদারি অর্থাৎ অর্থ আয়ের যে ক্ষেত্র, এটা ছিল এই বাংলা, পূর্ব এখানে আয় করে আর জমিদারি চলে, মাতব্বাড়ি চলে, বা শাসন কার্য চলে, বা অভিজাত জীবন চলে কলকাতায়। তো ইংরেজরা যখন দেখলো যে এই শ্রেণী লড়াইয়ে আসছে, তখন তারা বাংলাকে ভাগ করতে চায়। সেই ভাগের মধ্য দিয়ে কলকাতা আলাদা হয়ে যাবে আর পূর্ব বাংলা আলাদা হবে। আপনারা জানেন যে মুর্শিদাবাদের আগে এই অবিভক্ত বাংলার রাজধানী কোথায় ছিল? ঢাকা। তো তারা চাইছিল যে আবার ঢাকা একটা রাজধানী হবে, কলকাতা একটা রাজধানী হবে। এটা ইংরেজরা চিন্তা ভাবনা করে। সেই সময় এই কলকাতার জমিদাররা ভাবলো যে এই বাংলা যদি ভাগ হয়ে যায় তাহলে তো আমাদের জমিদারি শেষ, মানে আমরা খাবো কি? তখন এই কলকাতার বর্ণ হিন্দুরা, ব্রাহ্মণ হিন্দুরা বাংলাকে রক্ষা করার জন্য আন্দোলন করে, যাকে বলা হয়, রাজনীতির ভাষায় বলা হয় বঙ্গভঙ্গ রদ আন্দোলন। এই বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু হলো এবং 1911 সাল পর্যন্ত এই আন্দোলন চলল এবং 11 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, অর্থাৎ ব্রিটিশরা হেরে গেল। এই সময় লিখেছিলেন রবীন্দ্রনাথ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সে বাংলাকে ভাগ করতে চায়। আর কি?
আজকের হিন্দু সমাজ রাখি বন্ধন একটা অনুষ্ঠান করে। এই রাখি বন্ধনটাও কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি। উনি রাখি তৈরি করে মসজিদেও গেছিলেন, মুসলমান এবং হিন্দুদের মিলে রাখি দিয়ে অভিন্ন একটা সত্তায় পরিণত করতে চেয়েছিলেন বাংলাকে অখণ্ড রাখার জন্য। তাহলে এটা ছিল কিন্তু রবীন্দ্রনাথদের যে অর্থনৈতিক স্বার্থ, এই জমিদারদের অর্থনৈতিক স্বার্থ। হয়তো তার ভিতরে দেশপ্রেম ছিল বা অব্যক্ত বাংলার প্রতি প্রেম ছিল না, আমি এটা বলবো না, কিন্তু প্রধান যেটা কর্তা সত্তার উপর কাজ করেছিল এই জমিদার শ্রেণীর মধ্যে, সেটা হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থ। বাংলাকে সে ভাগ করতে দেবে না, এবং তারা বাংলা বন্ধ রদ হয়ে গেল 11 সালে, ইংরেজরা হেরে গেল। এই ইংরেজরা হেরে যাওয়ার পরে ইংরেজরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে কলোনি সৃষ্টি করেছে তো হেরে যাওয়ার জন্য না। ওরা তখন কঠিন 3টে সিদ্ধান্ত নেয়। একটা হচ্ছে রাজধানী আমরা দিল্লি নিয়ে চলে যাব। আজই যদি ঢাকার রাজধানী ঢাকা থেকে সরে এসে যশোর হয়ে যায়, রাজধানী যদি যশোর হয়ে যায়, এখানকার 1 ছটাক জমির দাম কত হবে, আর ঢাকার 1 বিঘে জমির দাম কত হবে? তো যখন রাজধানী দিল্লি নিয়ে গেল, কলকাতা আকাশ থেকে পড়ল। আর কি করলো? আর এই বাংলার অবহেলিত মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের জন্য ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করল। আপনারা জানেন যে আমাদের যশোরে দেখবেন প্রাচীন স্কুল আছে, 1900 সালের আগে স্কুল আছে, কিন্তু আমাদের প্রাচীন কোনো কলেজ নেই যশোরে। এর কারণটা কি? কারণ হচ্ছে যশোর সভ্যতাটা কলকাতা কেন্দ্রিক। যশোরে ম্যাট্রিক পাস করার পরে আমরা কলকাতায় চলে যেতাম। এই জন্য এখানে কিন্তু স্কুলের ইতিহাস, হাই স্কুলের ইতিহাস, কলেজের ইতিহাস কিন্তু পুরানো, মানে কলেজের কোনো ইতিহাস নেই, মানে কলেজের ইতিহাস হচ্ছে নতুন, স্কুলের ইতিহাস আছে পুরো। কারণ আমরা কলকাতায় চলে যেতাম। আর এই কলকাতায় সারা দুনিয়ার মানুষ যখন পড়াশোনা করতে আসতো, যখন একটা শহরে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, সেই শহরটা কসমোপলিটন হয়ে ওঠে। এই যশোর শহরে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ফুল প্লেজেড পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে যশোরের ছেলেদের হাইট অন্যরকম হতো। তো কলকাতা এভাবেই অভিজাত হয়ে উঠেছিল। তো তারা ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয়, যাতে এই বাংলার মানুষেরা উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যেতে না হয়, তাহলে এখানকার অবহেলিত অংশ শিক্ষিত হয়ে উঠবে, এবং তারা বেশিরভাগ মুসলিম। আর কি, মুসলমানদের জন্য একটা রাজনৈতিক দল বানিয়ে দিতে হবে। এক কিন্তু ইংরেজদের সিদ্ধান্ত, বঙ্গভঙ্গ রদের পরে 3টে সিদ্ধান্ত। রাজধানী দিল্লি চলে যাবে, মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় বানাতে হবে, আর মুসলমানদের একটা রাজনৈতিক দল করে দিতে হবে। এর আগে কি ছিল রাজনৈতিক দল? ন্যাশনাল কংগ্রেস 1885 সালে তৈরি হয়েছিল। এই ন্যাশনাল কংগ্রেসের পাল্টা যদি আমি এখানে রাজনৈতিক দল করে দিতে পারি মুসলমানদের, কারণ কংগ্রেস মুসলমানদের স্বার্থ দেখেনি, কংগ্রেস মুসলমানদের স্বার্থ দেখেনি, এবং কংগ্রেস মূলত ইংরেজদের স্বার্থ দেখেছিল। কংগ্রেস তৈরি হয়েছিল এদেশে ব্রিটিশদের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রামগুলো হচ্ছিল, সেই রাজনীতিগুলোকে মানে কোণঠাসা করার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রাজনীতি, বুর্জোয়া রাজনীতিটা করা হয়, এবং তার চাকচিক্যে মানুষকে আকৃষ্ট করে মানে সেই ব্রিটিশদের ভাষায় সন্ত্রাসবাদী আন্দোলন থেকে সরাই দেওয়ার জন্য, ক্যামফ্লেজ করার জন্য কংগ্রেস করেছিল। তো কংগ্রেস কখনো নিপীড়িত মানুষের, বঞ্চিত মানুষের রাজনীতি ছিল না। মুসলমানরা ছিল অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ, তাই কংগ্রেস তাদের স্বার্থ রাখেনি। সেজন্যই 1906 সালে এই ঢাকার আহসান মঞ্জিলে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। এই 3টে জিনিস কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে ইংরেজরা ভেবেছিল যে হ্যাঁ, এখন আমরা আমাদের আসল খেলাটা খেলতে পারি। তখন ইংরেজরা বলল যে এখন থেকে রাজধানী যেহেতু আমাদের দিল্লি, আর আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আকারে থাকবো, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলো তারা নিজেরা নিজেদের সরকার নির্ধারণ করবে, এবং আজকে যেমন ভারত আছে মুখ্যমন্ত্রী, এই সিস্টেমে চলবে। তখন তারা বলল যে তোমরা ভোট করো, করে তোমাদের নিজস্ব মুখ্যমন্ত্রী হও, এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীন থাকো। এবং সেইটাই আমরা দেখলাম পরবর্তীতে এই দেশে ভোট হলো।